বিশ্বের উন্নত অর্থনীতির 7টি দেশ নিয়ে তৈরি হয়েছে গ্রুপ অফ 7 বা G7। সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতকে G7 এর সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভারত সহ মোট 4টি দেশকে G7 এর অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন। তেল সংকটকে কেন্দ্র করে 1973 সালে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ও পশ্চিম জার্মানির অর্থমন্ত্রীগণ হোয়াইট হাউসের লাইব্রেরি রুমে বৈঠকে বসেন এবং এই বৈঠকেই G7 এর সূচনা বলে মনে করা হয়। G7 অর্থাৎ গ্রুপ অফ 7 হলো বিশ্বের 7টি উন্নত অর্থনীতির দেশের মিলিত সংঘ। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি ও জাপান এই গ্রুপের সদস্য। 1975 সালে ফ্রান্সে তখনকার বৃহৎ অর্থনীতির 6টি দেশ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইটালি ও জাপান সরকার প্রধানগণ শীর্ষ বৈঠকে বসেন এবং গ্রুপ অফ 6 বা G6 গঠিত হয়। 1976 সালে এই 6টি দেশের পর বৃহৎ অর্থনীতির দেশ কানাডা এই গ্রুপে যোগ দেয় এবং গঠিত হয় G7 বা গ্রুপ অফ 7। 1998 সালে রাশিয়া যোগ দেয়। এই গ্রুপের সদস্য সংখ্যা 7 থেকে বেড়ে 8 হয়ে যায়, ফলে গ্রুপের নামকরণ করা হয় G8। কিন্তু 2014 সালে রাশিয়া ক্রিমিয়া অধিগ্রহণ করলে রাশিয়াকে G8 থেকে বের করে দেওয়া হয়, ফলে পুনরায় গ্রুপের সদস্য সংখ্যা 7 হয়ে যায় এবং গ্রুপের নাম হয় G7। এখনো পর্যন্ত এই গ্রুপের সদস্য সংখ্যা 7 এবং গ্রুপটি G7 নামেই পরিচিত। G7 সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এবং বর্তমান সময়ে বিশ্বের রাজনীতিও নিয়ন্ত্রণ করে থাকে। এক কথায় বিশ্বের সকল বিষয়ে ভারসাম্য রক্ষা করে এই গ্রুপটি। বিশ্বের বৃহৎ অর্থনীতির 7টি দেশ এই গ্রুপের সদস্য। যদিও এখন কিছু দেশ আর্থিক শক্তি হিসেবে G7 দেশের অনেক সদস্যদের চেয়ে উপরে উঠে এসেছে, তারপরেও G7 দেশগুলোই বিশ্বের অর্থনীতির মূল নিয়ন্ত্রক। G7 এর সদস্য দেশগুলো রপ্তানি, আণবিক শক্তি উৎপাদন, সোনার মজুদ, জাতিসংঘের ব্যয়ভার বহন ইত্যাদিতে শীর্ষে অবস্থান করছে। G7 এর বার্ষিক সামিটে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আফ্রিকান ইউনিয়ন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সিকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া বিভিন্ন সময়ে সদস্য দেশের বাইরের বিভিন্ন দেশকেও সামিটে আমন্ত্রণ জানানো হয়। 2019 সালে ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া শীর্ষ বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়া এই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেছিলেন। সাধারণত কোনো দেশের পার ক্যাপিটা জিডিপি $12,000 বেশি হলে সেই দেশকে হাই ইনকাম কান্ট্রি বলা হয়। যেখানে G7 ভুক্ত দেশগুলোর পার ক্যাপিটা জিডিপি $40,000 বেশি এবং এই দেশগুলোর মোট জিডিপির পরিমাণ গ্লোবাল জিডিপির 45 থেকে 65%, অর্থাৎ প্রায় $40 ট্রিলিয়ন। এবছর আমেরিকাতে G7 দেশগুলোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সম্প্রতি বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে এই গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। যদিও কোনো শর্তে গ্রুপে যোগ দিতে হবে কিনা তা পরিষ্কার করে বলা হয়নি, তবুও এই গ্রুপে যোগদান ভারতের জন্য অত্যন্ত সম্মানের। শুরুতে G7 অর্থনৈতিক বিষয়ের উপরে গুরুত্ব দিলেও এখন পলিটিক্যাল বিষয়ও G7 দেশগুলোর শীর্ষ বৈঠকে বেশ গুরুত্ব পাচ্ছে। সে তুলনায় G20-তে অর্থনৈতিক বিষয় নিয়ে অনেক বেশি চর্চা হয়। ভারত এই G20 এর সদস্য, তাই G7 এ যোগ দেওয়ার বিষয়ে অনেক বেশি চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। বেশ কিছু বছর ধরে G7 ভুক্ত সদস্য দেশগুলোর আর্থিক বৃদ্ধি ও জিডিপি কমেছে, আবার অনেক নতুন দেশ অর্থনীতিতে উপরের দিকে উঠে আসছে। G7 ভুক্ত দেশগুলোর তুলনায় ভারতের পার ক্যাপিটা জিডিপি অনেক কম, মাত্র $2,000। সেই হিসেবে ভারত লোয়ার মিডল ইনকামের দেশ। ভারত এখনো ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশ। এ অবস্থায় ভারত এই উন্নত অর্থনীতির দেশের গ্রুপে যোগ দিলে ডেভেলপিং কান্ট্রির মর্যাদা হারাবে। ফলে বাণিজ্য ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রিগুলো যে সকল সুযোগ সুবিধা পায় তা হারাবে, ফলে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই G20 এর সদস্য হওয়ায় এবং বিশ্ব বাণিজ্যে 0.5%-এর বেশি শেয়ার থাকায় আমেরিকা ভারতকে তাদের করা উন্নয়নশীল দেশের তালিকা থেকে বাদ দিয়েছে। ফলে পূর্বে আমেরিকায় রপ্তানিতে ভারত যে জিএসপি সুবিধা পেত তার থেকে বঞ্চিত হবে। এরই মধ্যে চীনকে আমন্ত্রণ না জানিয়ে ভারতকে আমন্ত্রণ জানানোয় এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে চীন বিবৃতি দিয়ে জানিয়েছে, চীনের বিরুদ্ধে কোনো ছোট পরিষদ তৈরি করার কথা যদি কেউ ভাবে তাহলে তা বোকামি হবে। সবার উচিত বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য কাজ করা। অন্যদিকে ভারত G7 যোগ দিলে চাপে থাকবে চীন।
দিন বিশ্বে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। তাছাড়া করোনা পরিস্থিতিতে দুর্বল হয়ে পড়া অর্থনীতি আবার পুনরুদ্ধারের সুযোগ তৈরি করা যাবে। সব দিক বিবেচনায় এনে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারলে সব দিক দিয়ে লাভবান হবে ভারত, শক্তিশালী হবে দেশের অর্থনীতি। তথ্যটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।